আসসালামু আলাইকুম। ২০২৪ সনের ৫ই আগস্ট দেশে যে ছাত্র জনতার আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন বাংলাদেশে যারা শাসন করেছিল, সেই রাজনৈতিক দলের কিন্তু পতন হয়েছে। পতন হয়েছে বাংলাদেশের একজন ক্ষমতাধর প্রধানমন্ত্রী। আমি কথা বলছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি বাংলাদেশে সুদীর্ঘ বছর একটি শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন এবং উনি বিশ্বব্যাপী কিন্তু নানা ধরনের উপাধিও পেয়েছেন। কেউ, কেউ উনাকে আয়রন লেডিও বলে থাকে, কেউ, কেউ উনাকে কিন্তু গণতন্ত্রের মানসকন্যা উপাধিও দিয়ে থাকে। তবে ছাত্র জনতার আন্দোলনের পূর্ব থেকে যে বিষয়টি সবথেকে বেশি আলোচিত হয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার তাদের এই দীর্ঘ শাসনামলে বাংলাদেশ থেকে গণতন্ত্র কেড়ে নিয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অন্যতম অধিকার যেটি সেটি হচ্ছে ভোটাধিকার। সেই ভোটাধিকার কিন্তু আওয়ামী লীগ সরকার হরণ করেছে। এই ধরনের অভিযোগ আওয়ামী লীগ সরকারের পতনের পূর্ব থেকে কিন্তু বেশ ঢালাওভাবে প্রচারিত হচ্ছিল এবং ছাত্র জনতার আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল কোটা সংস্কার করা, যেই কোটাগুলো সাধারণত সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিতে, বিশেষ করে সরকারি চাকরিতে ব্যবহৃত হয়। এখানে বেসরকারি বিষয়টা আমি উল্লেখ করলাম কারণ হ্যাঁ, বেসরকারি কিছু, কিছু ক্ষেত্রেও কিন্তু কোটার যে একদম প্রচলন নেই বা বৈষম্যের যে একদম প্রচলন নেই তা কিন্তু নয়। মূলত এই বৈষম্য দূর করার জন্য ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছিল। তবে পরবর্তীতে ছাত্রদের সেই বৈষম্য বিরোধী আন্দোলনটি বিভিন্ন রাজনৈতিক দলের একীভূতর ফলে সেটি কিন্তু সরকার পতনের আন্দোলন হয়ে যায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট, বাংলাদেশ আওয়ামী লীগকে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে পরিগণিত করে এক দফার মাধ্যমে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ক্ষমতার অবসান ঘটে। পতনের পরবর্তীতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির যে অবস্থান রয়েছে সেই রাজনীতির অবস্থানে কিন্তু ডালপালা মেলতে সক্ষম হয়নি। এমনকি আওয়ামী লীগের যিনি সভানেত্রী এবং যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। যদিও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে বিভিন্ন ধরনের চেষ্টা করছে, কিন্তু ভারত সরকার কর্তৃক কোনো ধরনের উত্তর বা জবাব এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পায়নি। তাহলে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে যায় যে আদৌ ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না। যাই হোক, যদি কখনো আমরা সেই সকল বিষয়ে তথ্য উপাত্ত পেয়ে থাকি তাহলে জানাবো। এখন যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই যে ছাত্র আন্দোলন কিংবা এই যে গণ অভ্যুত্থান অথবা বিপ্লব, একেকজন একেকভাবে এই বিষয়টিকে সম্বোধন করেন। এই বিষয়টির মূল বিষয়বস্তু আসলে কি? মূল বিষয়বস্তু হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করা। যেখানে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট রাজনৈতিক দল হিসাবে বলা হলো এবং আওয়ামী লীগে সবথেকে বড় দোষ ছিল এটি যে গণতন্ত্রের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং গণতন্ত্র বাকরুদ্ধ করে রাখা হয়েছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর অন্যান্য রাজনৈতিক দলের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বললো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রদান করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনা এবং একটি জাতীয় সরকার গঠন করে সেই জাতীয় সরকারের মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। তবে এই বিষয়টি বর্তমানে কিন্তু দেশের যে রাজনৈতিক পরিবেশ রয়েছে সেই রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতিতে হারিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার বিভিন্নভাবে প্রয়োগ করছে এবং প্রয়োগ করতে গিয়ে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করতে গিয়ে কিন্তু নানা ধরনের বিষয়ে হিমশিম খাচ্ছে। অর্থনৈতিক খাত থেকে শুরু করে বাজার তদারকি পর্যন্ত, এমনকি জনগণের নিরাপত্তা দিতেও কিন্তু তারা বিভিন্নভাবে ব্যর্থতার সম্মুখীন হয়েছে। তবে অনেকেই এটিকে স্বাভাবিক একটি বিষয় হিসাবে মনে করছেন, আবার কেউ, কেউ এই বিষয়গুলোকে উদ্বেগের কারণ হিসাবে মনে করছেন। আবার অন্যদিকে বাংলাদেশে বিগত আওয়ামী লীগের শাসনামলে দেশে যেভাবে উগ্রবাদ বা জঙ্গিবাদ দমন করে রাখা হয়েছিল, ঠিক একইভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় চলে আসে বা অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশ পরিচালনা কাজে নিয়োজিত হয় তখন কিন্তু আমরা বিশ্ব মিডিয়া থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম সমূহে বেশ ঢালাওভাবে কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের বিষয়টি
ব্যাপক হারে প্রচার হতে দেখছি। শুধু যে গণমাধ্যমে প্রচার হচ্ছে তা কিন্তু নয়, বরঞ্চ বাস্তবিক জীবনেও কিন্তু আমরা দেখেছি যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু জঙ্গিবাদ, হিজবুত তাহরির সহ নিষিদ্ধ ঘোষিত বেশ কিছু সংগঠনের নানা ধরনের মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই সকল বিষয় পুরোপুরি একসাথে করে কিন্তু ভারতীয় মিডিয়াগুলো তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে এবং বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে হয়তোবা একটি জঙ্গিবাদ রাষ্ট্রে পরিচিতি করিয়ে দেওয়ার কাজ তারা করছে। তবে এই সকল বিষয়বস্তুর আড়ালে প্রথমে যে বিষয়টি আমি বললাম যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি সুষ্ঠু নির্বাচন, কিন্তু আমরা বর্তমানে কি লক্ষ্য করছি? বর্তমানে লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে অথবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেবের হয়ে এক শ্রেণীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ৫ বছর কিংবা ১০ বছর ক্ষমতায় দেখতে চাই। এই বিষয়টি নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। অনেকেই বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি এতই ভালো কাজ করে থাকেন তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার করে যেহেতু এসেছেন তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচনে উনি প্রার্থিতায় অংশগ্রহণ করুন এবং সেখান থেকে যেহেতু জনগণ এত পরিমাণ চাচ্ছে উনাকে তাহলে নিশ্চিত উনি বিজয় অর্জন করবেন এবং বিজয় অর্জন করার মাধ্যমে কিন্তু বাংলাদেশের ক্ষমতা উনি পেয়ে যাবেন। আবার কেউ কেউ বিভিন্ন ধরনের অট্টহাসি এবং হাস্যরস এবং কৌতুকের সাথেও কিন্তু এই বিষয়টিকে নিচ্ছেন এবং মজার ছলে বলছেন যে দীর্ঘ ৮ মাসে দেশের যে অবস্থা করেছেন তাতে দীর্ঘ ৫ বছর যদি উনি ক্ষমতায় থাকেন তাহলে দেশ আরো ৫০ থেকে ৬০ বছর পিছিয়ে যাবে। যাই হোক আমি এইদিকে যাচ্ছি না। আমি মূলত যে নির্বাচন ব্যবস্থার কথা বলছিলাম সেই নির্বাচন ব্যবস্থাতেই ফিরে আসছি। এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জামাতে ইসলামের যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, সেই বিষয়টিতে কিন্তু তারা তাদের লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ দীর্ঘ ৫৩-৫৪ বছরেও কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এককভাবে। এখন যেহেতু তাদের হাতে নির্বাচনে অংশগ্রহণ করার একটি সুযোগ এসেছে, তারা সেই সুযোগকে কাজে লাগানোর জন্য কিন্তু প্রাথমিক অবস্থায় নানাভাবে এবং খুবই সুন্দর এবং সাবলীলভাবে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তারা অংশগ্রহণ করছিল এবং তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করলাম যে নির্বাচন বিষয়ে জামাত অনেকটাই দ্বিমত পোষণ করছে এবং বিএনপি অর্থাৎ বাংলাদেশের আওয়ামী লীগের অনুপস্থিতিতে বৃহৎ যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের সাথে কিন্তু তাদের এক ধরনের বিরোধ সৃষ্টি হয়েছে। আবার অনেকেই বলছেন জামাতের ৩০০ আসনের প্রার্থিতা দেয়ার সম্ভাবনাও কিন্তু নেই বা ৩০০ আসনে যে তারা প্রার্থিতা দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করবে সেই জনসমর্থক বা জনমত তাদের কিন্তু নেই। এর পিছনে অন্যতম বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে একটি আমরা সবাই জানি এবং সেটি হচ্ছে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে জামাতের বিপরীত অবস্থান এবং এটির কারণে কিন্তু জামাত তাদের জনমত অনেকটাই হারিয়ে ফেলছে। এছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে আমি প্রথমে যে বিষয়টি আলোচনা করলাম যে ইসলাম বিদ্বেষী যে গোষ্ঠী রয়েছে আমাদের বিশ্ব পরিমণ্ডলে, সেই বিশ্ব পরিমণ্ডল থেকে কিন্তু জামাতে ইসলামকে আন্তর্জাতিকভাবে অনেকটাই উগ্রবাদী হিসাবে দেখে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মার্কিন যে প্রশাসন রয়েছে তারা কিন্তু ইসলামকে কোনোভাবেই উপরে উঠতে দিতে চায় না। যার ফলশ্রুতিতে জামাতকে কোনোভাবেই কিন্তু ক্ষমতায় আসার যে বিষয়টি, সেই বিষয়টি থেকে তারা দূরে সরিয়ে রাখবে। আবার জনমত যেভাবে কমে যাচ্ছে অর্থাৎ বিএনপির সাথে জামাতের সংঘর্ষ হচ্ছে এবং জামাত মাঠ পর্যায়ে রাজনীতিতে কিন্তু ইতিমধ্যে বিগত বছর আমরা জামাতকে যেভাবে দেখতাম সেভাবে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। জামাতের নামে কিন্তু ইতিমধ্যে নানা ধরনের অপকর্ম, চাঁদাবাজি সহ বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসেছে। এছাড়াও আরো কিছু ঘটনা রয়েছে, বিচ্ছিন্ন ঘটনা রয়েছে যেগুলোর কারণে কিন্তু জামাতকে তরুণ প্রজন্ম থেকে শুরু করে বর্তমান যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তারাও কিন্তু পছন্দ করছেন না। আবার সাধারণ জনগণ যারা রয়েছেন তারাও কিন্তু বেশ একটা পছন্দ করছেন না। সেই হিসাবে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের দিকে যদি আমরা লক্ষ্য করি বিএনপির অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় বা তাদের জনসমর্থক পূর্বে যেভাবে ছিল সেই অবস্থায় কিন্তু বর্তমানে নেই। যার ফলশ্রুতিতে এখানে আওয়ামী লীগের কিন্তু প্লাস পয়েন্ট দাঁড়িয়েছে এবং সেই প্লাস পয়েন্টকে যদি আওয়ামী লীগ কাজে লাগাতে পারে এবং যে জনমত আওয়ামী লীগ পাচ্ছে বা বিভিন্ন কারণে যে জনমত আওয়ামী লীগের পক্ষে সৃষ্টি হচ্ছে সেগুলো যদি আওয়ামী লীগ কাজে লাগাতে পারে তাহলে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু জয়লাভ করার সম্ভাবনা
রয়েছে। এবং হ্যাঁ, বেশ কিছু আন্তর্জাতিক বিশ্লেষণ এবং বেশ কিছু আন্তর্জাতিক পর্যালোচনার মাধ্যমে এই বিষয়টি কিন্তু সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে আসন্ন যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে। কারণ সেখানে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন মূরল কিন্তু হস্তক্ষেপ করবেন এবং এই হস্তক্ষেপ করার ফলশ্রুতিতে সুষ্ঠু নির্বাচন বা গণতন্ত্রের যে একটি অবাধ নির্বাচন বলা যায় এবং দলমত যারাই রয়েছেন অর্থাৎ সর্বদলীয় অংশগ্রহণের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক কর্তাধর্তা এবং যারা বিশ্ব মুরল রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বা ইশারা দিয়েছেন। সম্প্রতি ভারতও কিন্তু সর্বদলীয় রাজনৈতিক অংশগ্রহণ বা সর্বদলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধরনের কথাবার্তাও কিন্তু তারা বলতে আমরা শুনেছি। সেই হিসাবে এই সবকিছু বিবেচনা করে আমার এটিই মনে হচ্ছে যে অদূর ভবিষ্যতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বা আসন্ন যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের রাজনীতিতে জামাতের যে অবস্থা রয়েছে একই সাথে ছাত্রদের যে অবস্থা রয়েছে অর্থাৎ এনসিপির তাদের এই অবস্থা মিলিয়ে এবং বিএনপির বর্তমান পারিপার্শ্বিক রাজনীতির অবস্থা মিলিয়ে আমার মনে হচ্ছে যে জনগণ হ্যাঁ, পূর্বের নিয়ে যদি ভালো থাকতে চায় তাহলে আওয়ামী লীগকে তারা ভোট দিবে এবং আওয়ামী লীগের প্রতি যেভাবে জনপ্রিয়তা বাড়ছে বা জনপ্রিয়তার ঝুঁক চলে যাচ্ছে, সেই ঝুঁকটি কিন্তু আওয়ামী লীগ ধরে রাখতে যদি পারে তাহলে নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ করা অত্যন্ত সহজ হয়ে যাবে।